জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। গুমের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে রাখার জন্য ঢাকা সেনানিবাসের এমইএস একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস 54 নম্বর বিল্ডিংটি সাময়িকভাবে কারাগার হিসেবে ব্যবহার হবে। এর আগে গত শনিবার সেনা সদর জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। গুমের দুটি মামলায় 25 জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন 9 জন, এলপিআরে 1 জন, আর বর্তমানে কর্মরত আছেন 15 জন। এদিকে বিকেলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, অপরাধীকে গ্রেপ্তার করা হলে 24 ঘন্টার মধ্যে আদালতে পাঠানো ছাড়া অন্য কোনো বিধান নেই। আসামিরা কোন জেলে থাকবেন তা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে বলেও জানান তিনি। যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। ক্ষমতাকে স্থায়ী ও একদলীয় শাসন কায়েমে শেখ হাসিনা সর্বপ্রথম পিলখানা হত্যাকাণ্ড ঘটায় এবং গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচার বিভাগকে কুক্ষিগত করে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে দায় এড়াতে পারে না তৎকালীন প্রশাসন, গণমাধ্যম ও বিভিন্ন বাহিনীর প্রধানেরা। সোমবার জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মামলায় বিচারের যুক্তিতর্কের শুনানিতে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় জুডিশিয়াল কিলিং, স্কাইপ কেলেঙ্কারি, 3টি প্রহসনমূলক নির্বাচন সহ শেখ হাসিনা, আওয়ামী লীগ ও 14 দলের বিভিন্ন অপকর্ম সহ অপশাসনের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। একই সাথে জুলাই আন্দোলনকালীন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞের বিভিন্ন প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এ সময় গাজীপুরের হৃদয়কে 5 আগস্ট কিভাবে হত্যা করা হয় সেই প্রামাণ্য চিত্র ট্রাইব্যুনালে পেশ করা হয়। নির্বাচনের আগে পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। সকালে গুলশানে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাথে মতবিনিময় সভা শেষে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। আগামী নির্বাচনে বিএনপিকে রায় দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করবে তারা অসাম্প্রদায়িক। জাতীয় ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হয়নি রাজনৈতিক দলগুলো, সেগুলো নির্বাচনী ইশতেহারে আসতে পারে বলে জানান বিএনপির এই নেতা। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসেবে নিয়ে আসবে জনগণের সামনে। নিম্নকক্ষে পিআর ছাড়া আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে না এনসিপি। জামালপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম কথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে দলীয় নামে অংশ নেবে এনসিপি। এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান
আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। নভেম্বরেই গণভোট চেয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। ইসির সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়ে দলটির নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য ইসিকে মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। বলেন, পিআর না থাকলে নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুর 12:15টায় দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের জামাত প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। এরপরে ইসির সভা কক্ষে শুরু হয় বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্য 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে অংশ নেন। অন্যদিকে জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসান মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ ও কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। গণভোট চার্টার, জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা কমে যাবে। অনিবন্ধিত ও অনুমোদনহীন ব্যক্তিরা বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট কারচুপির সহযোগিতা করেছিল বলে মন্তব্য করেন আনসারের উপমহাপরিচালক কর্নেল ফয়সাল আহমেদ ভূঁইয়া। সংবাদ সম্মেলন করে আনসারের পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে আনসার সদস্যরা। ইতিমধ্যে 45,000 ভোট কেন্দ্রের জন্য 5,85,000 কর্মী প্রস্তুত করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ইতিমধ্যেই আনসারের প্রশিক্ষণের জন্য সরকারের কাছে চাওয়া বাজেট কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। প্রশিক্ষণ পাওয়া আনসার ও গ্রাম পুলিশ সদস্যদের স্থানীয় সরকার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক অনিবন্ধিত এবং প্রশিক্ষণবিহীন লোক নিয়োজিত হয়েছিল, যেখানে হয়তো মাঠ পর্যায়ে বেশ কিছু অনিয়ম হয়েছিল। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমাদের প্রশিক্ষণরত সদস্য এবং নিবন্ধিত সদস্যই নিয়োজিত হবে। কোনোভাবেই যেন কোনো অননুমোদিত বা কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হতে পারে, এটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব। ওয়ার্ল্ড ফুড ফোরামের অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ইতালির রাজধানী রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। তার বক্তব্যের গুরুত্ব পাবে খাদ্য নিরাপত্তা, টেকসই উন্নয়ন, বাংলাদেশের কৃষি উদ্যোক্তাদের সহযোগিতা, চীনে কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি সহ নানা ইস্যু। প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছে ব্যাপক প্রত্যাশা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। জাহিদ, অবস্থান কর্মসূচিতে কি বলছেন 7 কলেজের শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। মোর্শেদ, অবস্থান কর্মসূচি একদিকে যেমন চলছে, এর পাশাপাশি এই 7 কলেজ থেকে প্রতিটি কলেজ থেকে 3 জন করে মোট 21 জন এবং তার সঙ্গে আরও জন আহত শিক্ষার্থী যারা বিগত দিনে এই ঢাকা বি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়ন করতে আহত হয়েছেন। এমন মোট 23 জন শিক্ষার্থী তারা এই মুহূর্তে তারা শিক্ষা ভবনে গিয়ে সেখানে তারা বৈঠকে বসেছেন এই আজকের দাবি দেওয়া নিয়েই। এবং তারা আজকে খুবই সোজাসাপটা বলছেন যে তার দাবি দেওয়া আজকে একটি দাবিতে গিয়ে ঠেকেছে। সেই দাবিটি হলো, যেহেতু অনেক দফা আন্দোলন করে তার একটি পর্যায়ে এসেছে এবং ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ইংরেজিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটি আসলে পাশ হয়েছে ইউজিসি থেকে।
কিন্তু আইন আকারে সেটি যাতে পাশ করা হয় সেই দাবিটি তাদের একমাত্র দাবি, এবং এই দাবির প্রেক্ষিতেই তারা আজকে সকাল 11টা থেকেই মূলত এই শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছেন। এবং যেটি আমি আগের বুলেটিনে বলছিলাম যে এখানে অবস্থান নেওয়ার কারণে মূলত এই শিক্ষা ভবন মোড় থেকে সচিবালয়গামী যে সড়ক, সেই সড়কে যানবাহন বন্ধ রয়েছে, চলাচল বন্ধ রয়েছে, এবং বিকল্প সড়ক ব্যবহার করেই যারা পথচারী আছেন তারা সেই সড়ক দিয়ে চলাচল করছেন। এর পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ সতর্ক অবস্থানে আছে, জলকামান সহ পুলিশের অতিরিক্ত যে জনবল সেটিও এখানে নিয়োগ করা হয়েছে, এবং তারা মূলত সেটিকে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, কোনো সহিংসতার দিকে না যায় সেদিকে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং যে 23 জন শিক্ষার্থী প্রতিনিধি তারা এই মুহূর্তে শিক্ষা ভবনে অবস্থান করছেন, তারা সেখান থেকে কোনো বৈঠকে আশ্বস্ত হয়ে যদি ফিরে আসে তাহলে তারা আজকের এই আন্দোলন এখানে সমাপ্ত ঘোষণা করবেন, আর তা না হলে তারা এখানে পরবর্তী আন্দোলনের ঘোষণাটি দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তারও আগে থেকে যেটি বলতে হয়, আজ সকালেও কিন্তু ঢাকা কলেজ প্রাঙ্গণে দেখেছি এই বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হওয়া না হওয়া এই দুটি পক্ষ নিয়ে কিন্তু পাল্টাপাল্টি হাতাহাতি ঘটনাও ঘটেছে। কাজেই এখানে যারা আন্দোলন করছেন তারা বলছেন এটি আরও বেশি বিলম্ব করলে তাদের যে চাওয়া দীর্ঘদিনের যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটি বাস্তবায়ন করাটা আরও বেশি দুরূহ হয়ে উঠবে, আরও বেশি অসম্ভব হয়ে উঠবে। কাজেই সেগুলো মাথায় নিয়ে তারা বলছেন অতি দ্রুত এটিকে আইনে বাস্তবায়ন করতে হবে। এবং গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা বলেছিল যে আসলে মোট 6000 মন্তব্য পাওয়া গিয়েছে এই বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন নিয়ে। কাজেই সেই 6000 মন্তব্য থেকে বাছাই করে সেখান থেকে পরামর্শগুলো গ্রহণ করে কীভাবে বিশ্ববিদ্যালয় করা যায় সে বিষয়ে তারাও সজাগ রয়েছেন। কাজেই এই দুই পক্ষ নিয়ে মূলত আজকের এই অবস্থান কর্মসূচি চলছে। পরবর্তী বুলেটিনের চেষ্টা করব এখানকার কর্মসূচির পরবর্তী খবর আমরা জানতে পারলে। মোর্শেদ। 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাইদ। চাকরি জাতীয়করণ, মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেয়া সহ 3 দফা দাবি ও কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী বাইজিদ সাদ, সরাসরি যুক্ত চিত্তার সাথে। সাদ, শিক্ষকরা তাদের দাবি মানার বিষয়ে নতুন করে কোনো আলটিমেটাম দিয়েছে কিনা, তাদের কর্মসূচি কতক্ষণ চলবে, কি বলছেন তারা? বাড়ি ভাড়া সহ 3 দাবিতে শিক্ষকেরা এখন পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। মূলত গতকাল প্রেস ক্লাবে তারা এই 3টি দাবিতে যখন তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় পুলিশের হামলার শিকার হন তারা। তাদেরকে সেখান থেকে আটক করা হয়, লাঠিচার্জ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় তাদের উপরে। সেটির প্রতিবাদে কিন্তু গতকাল রাত থেকেই তারা শহীদ মিনারে অবস্থান করছেন এবং এটি আজকে বিকেল পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। যদিও গতকালকে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেই সময় 4 থেকে 5 জন আসলে আহত হন, তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আজ সারাদিন কিন্তু বাংলাদেশের 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করে শিক্ষকেরা তাদের কর্মবিরতি পালন করছেন। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে যদিও সরকারি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা সরকারি উপর মহলের কেউ এখন পর্যন্ত তাদের এখানে দাবি দেওয়া নিয়ে কথা বলতে আসেনি, তবে রাজনৈতিক অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষকদের এই 3 দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান এসেছিলেন। তিনি বলেছেন যে শিক্ষকদের যে দাবি সেটা মেনে নিতে হবে, কেননা আগামী নির্বাচনে শিক্ষকরা বড় একটি অবদান রাখবেন। তারা প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবে। তো সেই হিসেবে তাদের দাবিগুলো এখনই মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া এখানে এসেছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির শাখাওয়াত হোসেন, এসেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, এসেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি এবং সেই সাথে সাথে মাহমুদুর রহমান মান্না, তিনিও কিন্তু এখানে এসেছিলেন। এবং তারা প্রত্যেকেই শিক্ষকদের যে 3 দফা দাবি সেটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলছেন যে শিক্ষকদের এই যে দাবিগুলো সেগুলো যৌক্তিক, সেগুলো পূরণ করার জন্য সকল রাজনৈতিক দল যেন একাত্মতা পোষণ করে এবং তারা এক হয়ে সরকারের কাছে যেন এই দাবি পূরণে সরকারের সঙ্গে কথা বলে, এটা কিন্তু তারা এখানে এসে বলেছেন। এবং সেই পাশাপাশি শিক্ষকরা কিছুক্ষণ আগে একটা কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন আজ রাতের মধ্যে যদি তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয় তাহলে আগামীকাল মার্চ টু সচিবালয় কর্মসূচি তারা পালন করবেন। এই ছিল আমার কাছে। এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা, যাতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা।
সৈয়দপুরের 54টি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির অংশ হিসেবে স্কুলের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বলেন, শিক্ষকদের উপর যে হামলা হয়েছে তা ন্যাক্কারজনক। এছাড়া বিভিন্ন সময় শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা না হওয়ার সমালোচনা করেন তারা। এদিকে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও হয়নি কোনো ক্লাস পরীক্ষা। নাটোরের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে কর্মবিরতি। প্রতিটি বিদ্যালয়ের মূল ফটকের সামনে বসে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এই সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। কর্মবিরতি পালন করছেন বরিশাল ও যশোরে বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও। কয়েকদিন ধরে কিন্তু আন্দোলন চলছে, কিন্তু গতকাল রাতে যে ঘটনাগুলো ঘটেছে এটা খুবই দুঃখজনক। সমস্ত শিক্ষকরা আমরা খুবই অপমানিত বোধ করেছি। পুলিশ বাহিনী আমাদের ভাই বন্ধুদের লাঠি মেরে আহত করেছে। আমরা কোথায় আছি? চিকিৎসা ভাতা 1500 টাকা এবং কর্মচারীদের যে 75% উৎসব ভাতা, এই দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরে যাব না। এই দাবি দেওয়াটা এটা আমাদের দীর্ঘদিনের ছিল। যে শিক্ষামন্ত্রী আসে সে আমাদের তালবাহানা করে দিনগুলো শুধু দিনাতিপাত করে, এটার আমরা একটা তীব্র নিন্দা জানাচ্ছি। ন্যাক্কারজনক যে ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমাদের যে দাবি, যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা কর্মচারীদের 75% করার জন্য আমাদের যে দাবি, জোরালো দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে। শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চাকসুর প্রার্থীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীন বরণকে ঘিরে উৎসবের রূপ নেয় রাকসুর প্রচারণা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে শোয়েব রহমান ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতেই চলে যাচ্ছে শোয়েবের কাছে। শোয়েব, শেষ সময়ে প্রচারণা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানাবেন। মোর্শেদ, প্রচারণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে এবং এই শেষ মুহূর্তে এসে শিক্ষার্থীরা বা প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নানানভাবে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন এবং শেষ দিনে এসে আমরা দেখতে পেয়েছি যে ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয় করার বা তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেনের স্টেশন রয়েছে সেই স্টেশনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অহিংস শিক্ষার্থী ঐক্য যে প্যানেল রয়েছে সেই শিক্ষার্থীরা কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছেন এবং কাওয়ালি সন্ধ্যার এই আয়োজনের মধ্য দিয়ে নিজেদের যে প্রচারপত্র লিফলেট রয়েছে সেই লিফলেট তারা তুলে ধরছেন, ভোটারদের কাছে তাদের ব্যালট নাম্বারগুলো জানাচ্ছেন এবং একই সাথে কিন্তু ফাঁকে ফাঁকে তারা ভোট প্রার্থনা করছেন এবং এই কাওয়ালি সন্ধ্যার মধ্য দিয়ে মূলত তারা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন। কারণ এই জায়গাটি সন্ধ্যার পরে বেশ জমজমাট হয়ে ওঠে, শিক্ষার্থীরা এখানে আসেন, আড্ডা দেন এবং এর আগেও আমরা দেখেছি এই স্টেশনটিতে দ্রোহ পর্ষদ থেকে নাটক উপস্থাপন করা হয়। সেখানে নাটকের মাধ্যমে তারা তাদের যে ইশতেহার, প্রার্থীদের ব্যালট নাম্বার এবং নিজেদের যে প্রতিশ্রুতি, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরেছেন এবং এইভাবে ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু বহু প্যানেল তাদের ইশতেহার, প্রার্থীর পরিচিতি এবং সেই সাথে ব্যালট নাম্বারগুলো তুলে ধরছেন এবং আমরা দেখেছি শেষ মুহূর্তে আজ সকাল থেকেই প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন এবং বিকেলের এই সময়টাতে প্রচারণাটা কিছুটা স্তীমিত হয়ে এলেও আমরা দেখেছি অনেকেই কিন্তু এখনো মাঠে রয়েছেন, তারা প্রার্থীদের কাছে যাচ্ছেন, যেখানে ভোটার পাচ্ছেন সেখানে ছুটে যাচ্ছেন, লিফলেট দিচ্ছেন এবং একই সাথে যাতে করে ব্যালট নাম্বার এবং প্রার্থীদের নামটি তারা মনে রাখতে পারেন সেই ধরনের বিশেষ কিছু লিফলেটও কিন্তু তারা বিতরণ করছেন এবং কালকে সারাদিন কিন্তু কোনো ধরনের প্রচারণা করা যাবে না। এর পরের দিন নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা যেই টানা পরিশ্রম করেছেন, এক সপ্তাহ ধরে যে টানা পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফাঁকে আজকে এই কাওয়ালি সন্ধ্যার মধ্য দিয়ে মূলত প্রার্থীরা যারা রয়েছেন অহিংস শিক্ষার্থী প্যানেলের তাদের শেষ সময়ের কিছুটা স্মৃতি তারা ধরে রাখছেন এবং একই সাথে নির্বাচন নিয়ে কিছু শঙ্কার কথা আপনাকে জানিয়ে শেষ করতে চাই যে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ এখনও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন না হওয়া পর্যাপ্ত পরিমাণে এবং একই সাথে সিসি ক্যামেরাগুলো সচল না হয় কিছু শিক্ষার্থী কিন্তু শঙ্কা প্রকাশ করছেন। তবে নির্বাচন কমিশন বলছে যে তারা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আমরা দেখেছি যে যেখানে ভোট গণনা হবে তার বাইরেও কিন্তু ডিজিটাল স্ক্রিনে সেই ভোট গণনা দেখানোর জন্য যে ব্যবস্থা সেই প্রক্রিয়া কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। মোর্শেদ, এবার চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী রাকিব। রাকিব, রাকসু নির্বাচন ঘিরে প্রচারণা কেমন চলছে বিস্তারিত জানাবেন।
মুর্শেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরিবহন মার্কেট, এই পড়ন্ত বিকেলে পেছনে আমরা লালন সঙ্গীত শুনতে পাচ্ছি। এই সঙ্গীতের সুরে সুরে আসলে যে ভোটের প্রার্থনা সেটি আসলে হচ্ছে, এবং আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নবীনবরণ হয়েছে সেই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের যে শিক্ষার্থী প্রায় ৫,০০০-এর বেশি ভোটার, তাদের উপস্থিতি কিন্তু ক্যাম্পাসে আছে। অর্থাৎ যারা প্রার্থী হয়েছেন হল সংসদ, সিনেট সদস্য এবং রাকসু কেন্দ্রীয় রাকসু পদে, সেইখানে আসলে এই যে ৯০৫ জন প্রার্থী প্রত্যেকেই কিন্তু আমরা দেখেছি যে নানাভাবে আসলে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছেন। তারা তাদের প্রার্থনা নিয়ে গেছেন এবং তারা বলছেন যে নির্বাচিত হলে তারা কি করবেন। তাদের যে পুরো ইস্তেহার তারা কিন্তু আসলে বলতে পেরেছেন ভোটারদেরকে। এবং আরও বেশি আজকে আসলে যে জমজমাট অবস্থা এবং এই যে প্রার্থীদের যে আসলে প্রচারণার জোয়ার, সেটির পেছনের কারণ হচ্ছে এই ভোটাররা আসলে কেউই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে থাকেন না, তারা বাইরে থাকেন। আজকে ক্যাম্পাসে তারা সকলকে পেয়েছেন, সেই সুবিধাটি কিন্তু আসলে তারা নিয়েছেন এবং এই সুবিধার প্রেক্ষিতেই কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটি কিন্তু আসলে চলছে। এবং আপনাকে আরেকটি জিনিস বলে রাখি যে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে এখন পর্যন্ত নির্বাচন কমিশন তাদের সমস্ত কাজ সম্পন্ন করেছেন। আমরা নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে তাদের যাবতীয় কার্যক্রম, বুথ তৈরি করা, হল প্রশাসন এবং যেই সমস্ত জায়গাগুলো নিয়ে ক্যাম্পগুলো করার কথা সেগুলো সম্পন্ন হয়েছে। এবং অন্যদিকে বিকেলবেলা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে র্যাব, বিজিবি এবং পুলিশ প্রশাসনের কথা হয়েছে। বৈঠক শেষে তারা যেটি জানিয়েছেন যে নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং তারপরের দিন, অর্থাৎ এই 3 দিন কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোর কোথায় কিভাবে প্রবেশ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি তারা জানিয়েছেন যে নির্বাচনের আগে পরে শুধুমাত্র 4টি গেট 2 প্রান্তের সেটি খোলা থাকবে এবং সেখানে কার্ড এবং হচ্ছে যে যারা একেবারে বৈধভাবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অধিকার রাখেন তারা আসলে আসতে পারবেন। এর পাশাপাশি কিন্তু আসলে র্যাব যে 6 প্লাটুন এবং 3 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে, বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং পুলিশ সদস্য প্রায় 2000 মোতায়েন থাকবে। এবং তারা বলছে নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং তার পরের দিন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তারা মোতায়েন থাকবেন এবং তাদের কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাবেন। তো এখন পর্যন্ত আসলে নির্বাচনের প্রচারণার আরও একটি দিন রয়েছে। আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা দেখছি প্রচারণার জমজমাট এবং এভাবেই কালকেও চলবে বলছে প্রার্থীরা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। মোর্শেদ। চাকসু ও রাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ জানাছিলেন সহকর্মীরা। ভুটান ছোট দেশ হলেও পর্যটন খাতকে এগিয়ে নিতে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত দাশোকার মাহমুদুরজি। সকালে IISS অডিটোরিয়ামে এক সেমিনারে রাষ্ট্রদূত বলেন, পর্যটন ছাড়াও বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে একত্রে কাজ করার সুযোগ রয়েছে। বলেন, বাংলাদেশের সঙ্গে অনেক মিল রয়েছে জানিয়ে সাংস্কৃতিক বিনিময়ে জোর দেন তিনি। সাবেক পররাষ্ট্র সচিব মাশফি বিনতে শামস বলেন, ভুটানের সঙ্গে রপ্তানি, জলবিদ্যুৎ, বাণিজ্যিক ইস্যু নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দেশটিতে চিকিৎসা খাতেও বাংলাদেশিদের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। Speaker also touched upon. Today we have the private sector actually participating, so that means that although there may be a few challenges here and there, they continue to export. So I would like to then assume that trade between Bangladesh and Bhutan is relatively smooth as far as I can see. This agreement for the transit transport and the protocol will come into full effect. You will see that Chilmari will be a very vibrant port between Bangladesh and Bhutan. সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করছে সরকার। একথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের দাবির প্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই, সেফ এক্সিট দরকার নেই। তিনি বলেন, ছাত্র আন্দোলনকারীদের সাথে সরকারের দূরত্ব নেই, যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। ধর্ম উপদেষ্টা জানান,
990 হজ এজেন্সির প্রায় 38 কোটি টাকা হজ ওমরা খাতে অব্যবহৃত ছিল, যা ফেরত বুঝিয়ে দেওয়া হয়েছে। জানান এ পর্যন্ত 60,000 জন হজে যেতে নিবন্ধন করেছেন। হেফাজতের দাবি বা বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করছে কি করা যায়। এখন যে সঙ্গীত শিক্ষা বাতিল, এটা তো আমি ওনার মন্ত্রণালয়ের কথা আমি বলার তো সমীচীন নয়। উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না, এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। অভিভাবকদের মতামত না নিয়ে প্রাথমিক শিক্ষায় গান বাজনা চাপিয়ে দেওয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক ও ইসলাম বিরোধী পদক্ষেপ বলে মনে করে হেফাজতে ইসলাম। অবিলম্বে এই গ্যাজেট বাতিল করে গণ দাবি অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, শহীদ আবরার ফাহাদ হত্যা ও পিলখানা ট্রাজেডি স্মরণে নতুন 2টি জাতীয় দিবস করা হলেও 5 মের গণহত্যার দিনকে জাতীয় দিবস ঘোষণা করা হয়নি। সরকারের ভিতর ঘাপটি মেরে থাকা একটি সেকুলার চক্র আলেম ওলামা ও ধর্মপ্রাণ জনতার ত্যাগ তিতিক্ষাকে জাতীয় জীবনে স্থান দিতে চায় না। বক্তারা বলেন, কঠোর আইন না থাকায় একের পর এক কোরআন ও ধর্ম অবমাননার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাচ্ছে। এর বিচার না করলে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত সংক্ষুব্ধদের আইন হাতে তুলে নেওয়ার ঝুঁকিও বাড়বে বলে মনে করেন তারা। এ সময় হেফাজত নেতা মামুনুল হক বলেন, দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সম্পর্ক নাই। নির্বাচন নিয়ে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। বাংলাদেশের আম তৌহিদি জনতা গান বাজনার শিক্ষক চায় না, অতএব সেই গান বাজনার শিক্ষক নিয়োগ আইন প্রত্যাহার করতে হবে। প্রাথমিক স্কুলে এবং হাই স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তারা তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত ওন করবে না। দেশের 68.2% নারী ও 45.9% পুরুষ উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি বোঝেন না। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জেনজি ভোটাররাই সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায়, এমন তথ্য উঠে আসে জরিপে। রাজধানীর কারওয়ান বাজারে এক গোল টেবিল আলোচনায় জরিপের ফলাফল তুলে ধরা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে থিঙ্ক ট্যাঙ্ক ব্রেন ও ভয়েস ফর রিফর্ম। বিশেষজ্ঞরা বলেন, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি সম্পর্কে জনগণকে অবগত করা জরুরি। তারা বলেন, তরুণ প্রজন্মের চেতনাকে ধারণ করা হচ্ছে না, তাই নির্বাচন নিয়ে তাদের অবিশ্বাস তৈরি হচ্ছে। আগামী নির্বাচন সবচেয়ে প্রতিযোগিতামূলক হবে এবং নির্বাচনে জেনজি, নারী ও সংখ্যালঘু ভোটাররা জয় পরাজয়ের নির্ধারক হবে বলে আলোচনায় উঠে আসে। আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ আপনার মনে করছে এই সরকার একটা সাধারণ সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দিতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস তারা তাদের দায়িত্ব পালন করবে। কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে জেনজি ভোটারদের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে বা তাদের মধ্যে হয়তো আপনার অবিশ্বাস তৈরি হচ্ছে যে তাদেরকে এখনো আমরা ধারণ করতে পারছি না, তাদের স্পিরিটটাকে এখন আমরা ধারণ করতে পারছি না, এটা দেখা যাচ্ছে। আমরা নারীদেরকে এখনো ধারণ করতে পারছি না, সেটা দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জে 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে নারী সহ দালাল চক্রের 15 সদস্যকে আটক করা হয়েছে। দুপুরে র্যাব ও জেলা প্রশাসন 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে অভিযান পরিচালনা করে। এ সময় রোগীদের হয়রানি ও প্রতারণার ফাঁদে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নারী সহ 15 জনকে আটক করা হয়। পরে আটককৃতদের মধ্যে 8 নারীকে 3 দিন করে ও 7 জন পুরুষকে 7 দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। রোগীদের হয়রানি বন্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে র্যাব।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজে রূপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাদের দাবি, বৃহত্তর চট্টগ্রামের 3 কোটি মানুষের দাঁতের চিকিৎসার জন্য কোনো মেডিকেল কলেজ হাসপাতাল নেই। ফলে প্রতিদিন ভোগান্তিতে পড়েন ডেন্টাল ইউনিটে আসা শতাধিক রোগী। চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। মেডিকেল ইকুইপমেন্টের অপর্যাপ্ততার কারণে রুট ক্যানাল ফিলিং সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হলে এই সমস্যা দূর হবে বলে দাবি তাদের। মেডিকেল কলেজে রূপান্তরের দাবি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে 6 জনের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন 3 জন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার এলাকায় বিষাক্ত স্পিরিট পান করে 6 জনের মৃত্যু হয়। নিহতদের সবাই নিম্ন আয়ের পেশাজীবী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাজারে অবৈধভাবে দেশি মদ বিক্রি চলছে। প্রশাসনের নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে এসি বিস্ফোরণে 3 আউটসোর্সিং কর্মচারী গুরুতর দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 10টার দিকে হাসপাতালের এসি মেরামতের সময় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শওকত, মিশকাত ও তানভীর। দগ্ধ 3 জনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী। বিস্ফোরণে ইলেকট্রিশিয়ান শওকত 7ম তলা থেকে নিচে পড়ে যায়। দগ্ধ 3 জনের মধ্যে একজন আইসিইউতে রয়েছেন, আরেকজন অপারেশন থিয়েটারে এবং অপরজন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এসির বক্স কাজ করতেছে, কাজের সময় এটা শর্ট হয়ে জিনিসটা বাস্ট হয়ে যায়, বিস্ফোরণ হয়ে যায়। আমি তখন পাশে ছিলাম ওদের সাথে, আমি ওকে ডাকাই দিছি যে আস্তে ধীরে করো, গ্যাস সবগুলো ছেড়ে দাও, আমি আসতেছি। তারপর আমি পাশের দিকে গেছি, আমার সাথে আরো 3 জন ছিল, ওর সাথে 3 জন ছিল। তো এখন আমি দেখতে দেখতে আমি পাশে কাজ করতেছি, একটু ধাম করে ব্লাস্ট হয়েছে শুনলাম, এবং দূরে আসে দেখতেছি এখানে এই অবস্থা। এখন টেলিভিশনের প্রতিবেদক মেহরিন অ্যানি সহ গণমাধ্যম পুরস্কার 2025 পেলেন 15 সাংবাদিক। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশনের সমতায় তারুণ্য ইউথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় এই পুরস্কার দেওয়া হয়। দুপুরে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সমাজে নারীদের লড়াই সংগ্রাম সংবাদে ফুটিয়ে তোলার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পান সাংবাদিকরা। টেলিভিশন রিপোর্টিং সহ 5 ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। এতে টেলিভিশন রিপোর্টিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন এখন টিভির প্রতিবেদক তাসলিমা মেহরিন অ্যানি এবং রানার্স আপ হয়েছেন চ্যানেল 24-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জিনিয়া কবির সূচনা। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের সংবেদনশীল হওয়াটা জরুরি। আয়োজনে বক্তারা বলেন, শুধুমাত্র লিঙ্গ বৈষম্য নয়, সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে গণমাধ্যমকে। উদ্ভাবন কেন্দ্রিক প্রবৃদ্ধির ব্যাখ্যা দিয়ে চলতি বছর অর্থনীতিতে নোবেল জিতলেন 3 গবেষক, জোয়েল মকির, ফিলিপ আগিয়ন ও পিটার হাওয়েট। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি এক বিবৃতিতে জানায়, টেকসই উন্নয়নকে যেন তেনভাবে নেওয়া যাবে না, সেটাই আমাদের শিখিয়েছেন 3 গবেষক। অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং স্থবিরতা মানব ইতিহাসে নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় 2025 সালে অর্থনীতিতে নোবেল জয়িত্রয়ীর গবেষণা দেখিয়ে দিয়েছে যে আমাদের অবশ্যই অব্যাহত প্রবৃদ্ধির হুমকি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক মকির ও ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক হাওয়েট, প্যারিসের কলেজ ডি ফ্রান্স আর যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপনা করেন আগিয়ন। বিশ্বের সর্বোচ্চ সম্মাননার পাশাপাশি পুরস্কার হিসেবে অর্থ বাবদ 1,10,00,000 সুইডিশ ক্রোনার আর পদক পাবেন বিজয়ীরা।
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকেই মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে রেড ক্রস। তবে ২৮ জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার ব্যাপারে এখনও স্পষ্ট করেনি হামাস। এদিকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে ধাপে ধাপে মুক্তি দিচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে স্বজনদের অপেক্ষায় শত শত ফিলিস্তিনি। ইসরায়েলি কারাগারে থেকে বাসে করে ফিলিস্তিনি বন্দীদের নিয়ে আসা হয়েছে। এদিকে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই মিশরে শান্তি সম্মেলনে অংশ নেবেন তিনি, যদিও এই সম্মেলনে উপস্থিত থাকছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউক্রেন যুদ্ধের অবসান না হলে কিয়েভকে টমাহক অস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প জানান, কিয়েভকে তখনই টমাহক সরবরাহ করা হবে যখন ইউক্রেনীয় বাহিনী নিশ্চিত এটি কী উদ্দেশ্যে ব্যবহার করবে এবং নিশ্চিত করবে। এদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বেসামরিক নয়, কেবল রুশ সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন। এদিকে রোববারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে কিয়েভ ও মস্কো। ওয়ার্ল্ড ফুড ফোরামের অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ফোরামের মূল অধিবেশনে ভাষণ দেবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে রোম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। প্রধান উপদেষ্টা কখন বক্তব্য রাখবেন, আজ তার কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। তিনি এফএও সদর দপ্তরে উপস্থিত আছেন এবং এখন থেকে প্রায় 15 মিনিট পরে এই অধিবেশন শুরু হবে, ওপেনিং সেশন, যেটি ওয়ার্ল্ড ফুড ফোরাম WFF, এবং এই ফোরামের তিনি গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রাখবেন। খুব সম্ভবত তিনি আর এখন থেকে 1 ঘন্টা পরে তার বক্তব্য শুরু হতে পারে। তিনি এখন এই মুহূর্তে বাংলাদেশ রোমে অবস্থান করছেন এবং এটি শেষ করে তিনি প্যারানি হলে গিয়ে যে উদ্বোধনী জমকালো যে উদ্বোধনী যে সভা, সেখানে তিনি যোগদান করবেন এবং আজকে ইতালি সময়, স্থানীয় সময় 12:15টার দিকে তিনি এই এফএওতে প্রবেশ করেন। এখন পর্যন্ত তিনি বাংলাদেশ কর্নারে অবস্থান করছেন এবং তিনি আজকে বক্তব্যের মধ্যে তিনি বাংলাদেশের কথা এবং বাংলাদেশের কৃষি উন্নয়ন এবং অর্থনৈতিক বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আজকে এই বক্তব্য ছাড়াও তিনি গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় তিনি পরিদর্শন করবেন এবং স্থানীয় সময় বিকাল 3:20 ব্রাজিলের প্রেসিডেন্টের সাথে তার বৈঠক করার কথা রয়েছে এবং 4:30 রোমের যে মেয়র রবের্তো গুলতেয়ারি, তার সাথে তিনি বৈঠক করবেন এবং পাশাপাশি 5:15 তিবুজির প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি 6:30 এফএওর মহাপরিচালক তার সাথে। এবং এই ছিল আজকে তার কার্যক্রমের সর্বশেষ। ইতালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই খবর রোম থেকে সরাসরি যাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।